Assalamu alaikum, my dear students. I am Shahiduzzaman, English teacher, Srishti College of Tanari. I hope you have been able to keep yourselves in the custody of Almighty Allah during this recent epidemic. I am also very well by the grace of Allah. Today, I have appeared in front of you to take online video classes. I hope you will pay close attention to the class. Today, I want to discuss about changing sentence. Okay, চেঞ্জিং সেন্টেন্স। তো মানে স্টুডেন্টস, তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্স আসলে কি? চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে একটা বাক্যকে গঠনগতভাবে অথবা অর্থগতভাবে পরিবর্তন করা। তো আমরা আসলে এই বিষয়ে বিশদ আলোচনা না করে চলো মূলত আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেখানে চলে যাই। আজকে আমি তোমাদেরকে মূলত দেখাবো যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায়। কমপ্লেক্স টু simple. My dear students, before discussing the rules of making from complex to simple, at the first time I want to give some idea about the sentence of complex and the sentence of simple. Complex sentence কি? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা ততোধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ক্লোজ আবার কি? মানে স্টুডেন্টস, তোমরা জানো ক্লোজ হচ্ছে বাক্যের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়? ক্লোজ বলে। এখন প্রিন্সিপাল ক্লোজ আবার কি? যে ক্লোজ বা যে বাক্যাংশ তার নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল নয় তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছো, যে ক্লোজ তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল তাকে কি বলে? সাবঅর্ডিনেট ক্লোজ বলে। এখন আমি চলে যাব সিম্পল বাক্যে। সিম্পল বাক্যটা কি? তোমরা জানো সিম্পলের বাংলা হচ্ছে সরল। তার মানে কি? যে বাক্যে কোনো কন্ডিশন থাকবে না, জাস্ট একটা মাত্র কি মেইন ভার্ব থাকবে। কি থাকবে? মেইন ভার্ব। তাহলে যে বাক্যে একটা মাত্র মেইন ভার্ব থাকে তাকে কি বলা হয়? সিম্পল সেন্টেন্স। চলো এবারে আমরা বাক্যের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে রুলস গুলো বুঝে নেই। দেখো একটা বাক্য, দি কমপ্লেক্স সেন্টেন্স। The man who lives in this house is my relative. My students, তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্সকে আসলে অনেকভাবেই তৈরি করা যায়। তো আজকে আমি মূলত যে সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল করব, প্রত্যেকটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই রিলেটিভ প্রনাউন থাকবে। এখন তোমাদের মনে আবার প্রশ্ন জাগতে পারে, রিলেটিভ প্রনাউন কি? যে প্রনাউন কোনো নাউনের ঠিক পরে বসে ওই নাউনকে সুনির্দিষ্ট করে বোঝায় তাকে কি বলে? রিলেটিভ প্রনাউন বলে। দেখো, দ্য ম্যান, আমি যদি বাক্যের অর্থটি করি, দ্য ম্যান হু লিভস, তাহলে লোকটি যে বাস করে, তাহলে এই হুদরা কাকে বোঝায়? দ্য ম্যানকে। তাহলে নিঃসন্দেহে এটা কি? রিলেটিভ প্রনাউন। তো আমি আরেকটু সহজ করে বলতে পারি,
WH ওয়ার্ড যুক্ত প্রোনাউনগুলো যখন কোনো নাউনের পরে বসে তখন তাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন্স। তো এখানে একটা জিনিস দেখো, রিলেটিভ প্রোনাউনের পরে যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব, ঠিক রিলেটিভ প্রোনাউনের পরে কি আছে এখানে? মেইন ভার্ব। লিভস, লিভস মানে কি? লিভ মানে কি? বাস করা। তার মানে এটা একটা কাজ, অতএব নিঃসন্দেহে এটা ভার্ব এবং মেইন ভার্ব। তো রিলেটিভ প্রোনাউন এরপর যদি মেইন ভার্ব থাকে তাহলে ওই কমপ্লেক্স বাক্যকে আমি সিম্পল কিভাবে করব? আমার প্রথম কাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী অংশটুকু লিখতে হবে। তো লিখলাম দি ম্যান। রিলেটিভ প্রোনাউন থাকলেই যদি সেটা কমপ্লেক্স বাক্য হয় তাহলে আমার প্রথম কন্ডিশন হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে তুলে দিতে হবে। দিলাম, নাই এখানে। এরপরে রিলেটিভ প্রোনাউনের পরে মেইন ভার্ব থাকলে সেটা যে টেন্সেরই হোক না কেন, যদি উক্ত বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে হয়, কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, তাহলে আমার কাজটা হচ্ছে শুধুমাত্র এই মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। করলাম, লিভিং ইন দিস হাউস ইজ মাই রিলেটিভ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমি কিন্তু এই লিভিং এর পরে আর কোনো পরিবর্তন করি নাই, তার মানে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি একটু সংক্ষেপে বলি, রিলেটিভ প্রোনাউন প্লাস মেইন ভার্ব যুক্ত কমপ্লেক্স বাক্যটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সিম্পল করার সময় রিলেটিভ প্রোনাউন উঠে যাবে এবং তার পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, বাকি সব ঠিক থাকবে। এরপর চলো আমরা আরেকটা বাক্যের মাধ্যমে ভিন্ন একটা রুলস বুঝে নেই। দেখো আমি এখানে একটা বাক্য লিখি, মিনা ফাউন্ড এ চেয়ার which was broken। মানে স্টুডেন্টস, তোমরা, আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি আজকে যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স আলোচনা করব প্রত্যেকটি কমপ্লেক্স সেন্টেন্সেই কি থাকবে বলো তো? রিলেটিভ প্রোনাউন থাকবে। তো এখানে আগের বাক্যটা আমরা পড়লাম সেটা হচ্ছে কি ছিল? অ্যাক্টিভ ভয়েসে ছিল, কিন্তু এই বাক্যটা দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে নেই, এটা কিসে আছে? প্যাসিভ। তো প্যাসিভ ভয়েস কেমন করে বুঝবো আমি? সেটা হচ্ছে ঠিক বি ভার্বের পর আমরা জানি সাধারণত মেইন ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। কিন্তু এই বাক্যে দেখো মেইন ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়নি, তার মানে এটা প্যাসিভ বাক্য। তো সেটাও বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মানে খুব সহজ করে আমরা বলি যে রিলেটিভ প্রোনাউনের পরে যদি বি ভার্ব থাকে সেটা যে কোনো টেন্স হোক আর যে কোনো ভয়েস হোক, রিলেটিভ প্রোনাউনের পর বি ভার্ব থাকলে ঠিক রিলেটিভ প্রোনাউনটি এবং তার পরবর্তী যে ভার্ব আছে মানে বি ভার্ব সেটা উঠে যাবে, বাকি সব ঠিক থাকবে। দেখো কত সহজ, সিম্পল। মিনা found a chair broken। তো দেখো আমি কি আর কোনো চেঞ্জ করেছি? এখানে জাস্ট রিলেটিভ প্রোনাউনটি তুলে দিলাম আর ভার্ব তুলে দিলাম। তোমরাও কিন্তু করবে বাসায় যে রিলেটিভ প্রোনাউনের পর মেইন ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে আর ভার্ব থাকলে তা উঠে যাবে, বাকি সব ঠিক থাকবে। এরপরে আমরা
আরো একটা রুলস বুঝে নেই ভিন্ন এক্সাম্পলের মাধ্যমে। দেখো আমি এখানে আরেকটি বাক্য লিখি কমপ্লেক্স সেন্টেন্সের। দি গার্ল হু dancing on the stage looked beautiful. তো দেখো এখানেও কিন্তু এখানে ডান্সিং এর আগে এখানে হু ডান্সিং হবে না, এখানে হবে হচ্ছে তোমার হু ওয়াজ ডান্সিং, হু ওয়াজ ডান্সিং। তো মানে স্টুডেন্টস এর আগের বাক্যটা কিন্তু আমি তোমাদের একটু করে মানে বলি, এটা জাস্ট আগেরটা ছিল প্যাসিভ আর এটা কিসে আছে অ্যাক্টিভ। তো এই আনসারটা আমার বিশ্বাস যে তোমরা অলরেডি মনে মনে করে ফেলছো, কারণ আমি বলছি যে রিলেটিভ প্রোনাউনের পরে যদি বি ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে আর কি হবে বি ভার্বটা উঠে যাবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে এখানে আনসারটা কি দাঁড়ায়? সিম্পল, দি গার্ল dancing on the stage looked beautiful. তো এখানে খেয়াল করো, জাস্ট আমি কি চেঞ্জ করলাম রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে তার পরবর্তী বি ভার্ব। ইনশাআল্লাহ এই রোলসটাও তোমরা বাসায় প্র্যাকটিস করো, এরপরে আমরা আরো একটা বাক্যের মাধ্যমে ভিন্ন একটা রোলস বুঝে নিব। দেখো আমি একটা বাক্য লিখি, আই স এ বার্ড which was beautiful. I saw a bird which was beautiful. তো এখানে খেয়াল করে দেখো যে এই বাক্যেও কিন্তু তোমার সেই রিলেটিভ প্রোনাউন আছে। কি আছে? রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের পরে আবার কি আছে? বি ভার্ব। তাহলে এটা হচ্ছে আরপি, দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউন, আর এটা কি তোমরা জানো? বি ভার্ব। তো প্রত্যেক বাক্যে তো আমি একই কথা বলতেছি, সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন থাকলে সেটি উঠে যাবে এবং এরপরে বি ভার্ব থাকলে তাও উঠে যাবে। তাহলে বাক্যটা কি দাঁড়ায়? I saw a bird beautiful. কিন্তু আসলে কি বাক্যটা হলো? আমার বিশ্বাস যে তোমরা অলরেডি আনসার করে ফেলছো যে আনসারটা কি হবে। হ্যাঁ, তো আনসারটা হবে এরকম, ঠিক রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউনের আগের অংশ বসে। দেখো রিলেটিভ প্রোনাউনের আগে কি আছে? বার্ড। বার্ড মানে কি? পাখি। তাহলে এটা একটা কি? নাম। এটা একটা নাউন। ঠিক এই নাউনের পূর্ব অংশ বসবে। তাহলে পূর্ব অংশ কোনটুকু? আই স এ। এরপরে বি ভার্বের মানে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী বি ভার্বের শেষের অংশ বসবে। তাহলে শেষের অংশ কি আছে? বিউটিফুল লিখলাম, বিউটিফুল। তাহলে বাদ আছে কি এখন? বার্ড। তার মানে কি রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউনটি শেষে বসবে, দেখলাম বার্ড। এখন দেখো অর্থটা কি দাঁড়ায়? আই স এ বিউটিফুল বার্ড। আমি একটি পাখি দেখেছিলাম। পাখিটি কেমন ছিল? সুন্দর। আর আগের বাক্যের অর্থ কি? আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম হুইচ ওয়াজ বিউটিফুল, যেটা ছিল সুন্দর। তো যাই হোক, তোমার এই বাক্যটা আমরা এইভাবে আসলে বুঝে নিব যে রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে শুরুতেই তোমার রিলেটিভ প্রোনাউনের
পূর্বের নাউনের আগের অংশ বসাইলাম। এরপর হচ্ছে বি ভার্বের পরবর্তী অংশ বসাইলাম বিউটিফুল। এরপর হচ্ছে কি নাউনটি বসে। ওকে, তো যাই হোক, এই ধরনের বাক্যগুলো তোমরা এক্সারসাইজ করবা বাসায়, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে তোমরা পারবে। পরবর্তী এক্সাম্পলের মাধ্যমে আমরা ভিন্ন একটা রোলস ইনশাল্লাহ বুঝে নিব। দেখো, আমি একটা বাক্য লিখলাম, she saw me when I was eating। মানে স্টুডেন্টস, এখানে আমি একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, সেটা হচ্ছে কি when। তো তোমরা জানো যে এই রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। সো ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিতে হবে। তো এই কন্ডিশনটা আসলে আমরা কেমন করে পড়ব? কন্ডিশনটা হচ্ছে এরকম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউনের পর যদি কন্টিনিউয়াস টেন্স থাকে, সেটা যে কোনো কন্টিনিউয়াস হতে পারে। তাহলে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন থেকে শুরু করে একদম বি ভার্ব পর্যন্ত উঠে যাবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমার আনসারটা কি হবে? সিম্পলি দেখো, she saw me eating। মানে স্টুডেন্টস, তো এখানে দেখো যে সেই একই কথা রিলেটিভ প্রোনাউন থেকে বি ভার্ব পর্যন্ত উঠে যাবে। তো যেখানে আমরা রিলেটিভ প্রোনাউন পাবো, উক্ত বাক্যকে যদি আমাদের সিম্পল করতে হয়, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে তুলে দেওয়া এবং তার পরবর্তী বি ভার্ব পর্যন্ত তুলে দেওয়া। বাকি সব আমরা কি করব? ঠিক রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আরো একটা রুলসে চলে যাই। দেখো, দি বয় হু ইজ industrious can shine in life। তো মাই স্টুডেন্টস, এখানেও সেই একই কথা। তো দেখো কি আছে, রিলেটিভ প্রোনাউন মানে দ্য বেস ওয়ার্ড। তাহলে আমার এরপরে আবার খুঁজতে হবে তোমাকে সেই একই ধরনের যে বি ভার্ব আছে কিনা। দেখো, বি ভার্ব কিন্তু আছে, তোমরা জানো এম, ইজ, আর, অজার, এগুলোকে কি বলা হয়? বি ভার্ব বলে। তাহলে রিলেটিভ প্রোনাউনও আছে, এরপরে বি ভার্ব আছে। তাহলে আমার প্রথম কন্ডিশন হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে উঠিয়ে দেওয়া এবং তার পরবর্তী বি ভার্বকে উঠিয়ে দেওয়া, দিলাম। তাহলে কি হলো? দ্য বয় industrious can shine in life। বাক্যটা কেমন শোনা যায়? হ্যাঁ, তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াস এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। তো কন্ডিশনটা কিভাবে মনে রাখবো? যে রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ। তাহলে আমার শুরুতেই যে কাজটা করতে হবে, তোমার এটা তো তোমরা শিওর যে এই রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে বি ভার্বকে তুলে দিতে হবে। তাহলে আমি এটার কোনো কন্ডিশনে আনলাম না। আমার প্রথম কন্ডিশন হচ্ছে শুরুতে আমাকে নাউনের দিকে তাকাতে হবে। বয়, অবভিয়াসলি বয়টা কিন্তু এখানে সিঙ্গুলার নাউন। তাহলে সিঙ্গুলার যেহেতু, আমি নিশ্চিত হলাম যে এটা একবচন। এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে আমি অ্যাডজেক্টিভটাকে বাক্যের শুরুতে বসাবো। শুরুতে লিখলাম ইন্ডাস্ট্রিয়াস। এরপর হচ্ছে তোমার আমি কি লিখবো? নাউন লিখবো, মানে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউনটাকে লিখবো, কারণ ওই তো মূলত সাবজেক্ট বয়। কিন্তু বাবা দেখো, ইন্ডাস্ট্রিয়াস বয়, তোমার পরিশ্রমী বালক। এখানে কিন্তু আমি আগেই বলেছি যে হো দ্বারা
তোমার এই বয়টাকে কিন্তু নির্দিষ্ট করা হয়েছিল। বালক কয়জন? একজন। এর উপর ভিত্তি করে এখানে আমাকে একটা আর্টিকেল ইউজ করতে হবে। তো আর্টিকেল ইউজ করার আগে তোমাকে অবশ্যই ঠিক এই অ্যাডজেক্টিভের শুরুতে যে বর্ণটা আছে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আই, এটা হচ্ছে কি তোমার ভয়েল। তাহলে এই ভয়েলের উপর ভিত্তি করে আমি এখানে একটা আর্টিকেল লিখলাম অ্যান। তাহলে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়। এখন বি ভার্বের পর থেকে বাকি অংশ। তো ইন্ডাস্ট্রিয়াস এর ব্যবহারটা আমি লিখছি এখানে, তাহলে ও তো আর বসতেছে না, তাহলে বাকি কোনটুকু আছে? ক্যান শাইন ইন লাইফ। তো দেখো মানে স্টুডেন্টস, আমরা এটা আরেকটু সহজ করে বলতে পারি যে রিলেটিভ প্রনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে শুরুতে একটা আর্টিকেল ইউজ করতে হবে, এরপর আমাদের তোমার অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, এরপর অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ বসবে, বাকি সব ঠিক থাকবে। এরপরে আমরা আরো একটা বাক্য লিখব। দেখো আমি বাক্যটা লিখলাম, অপু so that he was fighting। মানে স্টুডেন্টস তোমরা জানো যে এই দ্যাটও কিন্তু রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? রিলেটিভ প্রনাউন হিসেবে। কিন্তু এইখানে এই দ্যাট দ্বারা মূলত তোমার টোটাল এই বাক্যটাকে নির্দেশ করা হচ্ছে যে অপু স দ্যাট, অপু দেখেছিল। কি দেখেছিল? যে হি ওয়াজ ফাইটিং, সে কি করছে? যুদ্ধ করছে। হ্যাঁ, তো এখানে আমরা আরো আরো সহজ করে বলি যে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে তো রিলেটিভ প্রনাউন থাকলেই তো সেটা কি তোমার কমপ্লেক্স। তাহলে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি রিলেটিভ প্রনাউনটাকে তুলে দিতে হবে। তো দিলাম অপু স, কিন্তু সাবজেক্ট কিন্তু বসবে দ্যাট যুক্ত বাক্যের শুরুতে, সাবজেক্ট এবং ভার্ব হবে। দেখো এই দ্যাটের পরে ঠিক পরেই কিন্তু বি ভার্ব এখানে নাই, কি আছে? সাবজেক্ট আছে। তো এখন আমার কাজ হচ্ছে ঠিক দ্যাটের পরে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টের কি লিখতে হবে? অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। লিখলাম হিম। বি ভার্ব কিন্তু থাকবে না, প্রত্যেকটা বাক্যে তোমরা খেয়াল করতেছো বি ভার্ব কি হয়? উঠে যায়। তাহলে রিলেটিভ প্রনাউনও উঠে গেল, বি ভার্ব উঠে গেল, বাকি কি রইল? ফাইটিং। শেষ আমার বাক্য। তাহলে আমরা বলতে পারি যে দ্যাট প্লাস সাবজেক্ট যুক্ত, মানে দ্যাট প্লাস কি সাবজেক্ট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমাদের ফার্স্ট কন্ডিশন শুরুর সাবজেক্ট প্লাস কি ভার্ব, দ্যাট উঠে যাবে, দ্যাটের পরবর্তী সাবজেক্টের অবজেক্ট হবে, বি ভার্ব উঠে যাবে, বাকি অংশ ঠিক থাকবে। এরপরে আমরা আরো একটা বাক্য দেখি। দেখো আই ভিজিটেড লন্ডন when it was 2003। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানেও কিন্তু আমরা রিলেটিভ প্রনাউন পেয়ে গেলাম, সেটা কি when। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এখানে আমরা ওইভাবে না বলে আমরা এইভাবে বলি যে when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা যদি একটা সময়কে নির্দেশ করে, সেটা যে কোনো সময় হতে পারে, সাল হতে পারে, তারপর তোমার নির্দিষ্ট কোনো সময় হতে পারে,
দিন হতে পারে, মাস হতে পারে, হ্যাঁ। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল করতে হলে আমার প্রথম কন্ডিশন হচ্ছে তোমার when এর পরে অথবা আগে যে মেইন ক্লোজটা থাকে সেই ক্লোজটাকে লিখতে হবে। তো লিখলাম আই ভিজিটেড লন্ডন, অথবা আমি আরো একটু সহজ করে বলি যে when তো উঠে যাবেই, কারণ when থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে তোমার ইট উঠে যাবে, কি উঠে যাবে? ইট উঠে যাবে, এবং বিভার্ব তো কখনোই থাকবে না, তোমরা জানো বিভার্ব কি কখনোই থাকবে না। তাই আমি বিভার্বকেও তুলে দিলাম, ইটকেও তুলে দিলাম, হোয়েনকেও তুলে দিলাম। তাহলে রইল কি আই ভিজিটেড লন্ডন 2003। কিন্তু তোমরা জানো যে কোনো সালের পূর্বে একটা প্রেপজিশন বসে, সেটা হচ্ছে কি ইন। তার আনসারটা কি হলো? আই ভিজিটেড লন্ডন ইন 2003। My dear students, please practice more and more. তোমরা বাসায় অনেক বেশি বেশি অনুশীলন করো তোমাদের বইয়ের এক্সারসাইজ দেখে, এবং যদি কখনো কোনো প্রবলেম ফেস করো এই রুলসগুলোর মাধ্যমে আনসার করতে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।